নোয়াগাঁ থেকে সিলেট, মাঝখানে কি আর কোনো জায়গাতে আপনার পোস্টিং ছিল? আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজ করছি। উনি বলছিল যে জুয়েল, তোর মার্কেটটা দিলাম, তোর যা মন চাই তাই কর। হ্যাঁ, একটা সময় তো আপনাদের ভার্জিনটা খুবই জনপ্রিয় ছিল, টিভিতে প্রচুর অ্যাড তখন ছিল। আর আমারও জানা মতে 2013 সালে বা 14 সালের দিকে, 13 সালের দিকে মেবি, তখন আপনাদের যে পরিমাণ টার্গেট ছিল, আপনাদের টার্গেট 1-1.5 মাস আগে আপনারা ফিল আপ করে না, ফেলছেন। আমরা তো মূলত আমাদের কাছে সবসময় 50-60 আপনার গাড়ি মাল মানুষ আগে পেত, মানে ডিডি করা থাকতো, আমরা মাল দিতে পারতাম। এটা কোন কোম্পানি? এটা আসলে নাম না বলাই ভালো, কারণ হলো নাম অনেক কয়টা কথা বলবো তো, কারণ এটা নাম বললে একটু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের বিজনেস আড্ডায়। আজকে আমরা বিজনেস আড্ডায় অতিথি হিসেবে পেয়েছি জনাব জুয়েল রানা স্যারকে। স্যার, কেমন আছেন আপনি? শুক্রিয়া, আল্লাহর কাছে অনেক ভালো আছি। স্যার, যদি শুরুতে আপনার সম্পর্কে কিছু আমাদেরকে বলতেন। আমি জুয়েল রানা, ডাক নাম সাইদুর, দেশের বাড়ি নওগাঁ। আমি মার্কেটিংয়ে মূলত আসছি 2001 সালে জানুয়ারিতে। দীর্ঘ 25 বছর মার্কেটিংয়ে আছি। আমার কাছে খুব মার্কেটিং খুব ভালো লাগে এবং আমি এই পেশাতেই আছি। ও আচ্ছা, 2001 সালে আপনার যাত্রা শুরু করছেন, এটা কিভাবে শুরু হয়েছিল? আমি আমার এলাকার একটা কোম্পানি, রাজশাহী ভদ্রার মোড়ের সেবা ল্যাবরেটরিজ ওষুধ কোম্পানি, এটা দিয়ে আমি নওগাঁ নজিপুরে প্রথম আমার জয়েন্ট। এখান থেকে আমার চাকরি লাইফ শুরু। এটা কি লেখাপড়া চলমান অবস্থায় না শেষ? আমি 2000-এ ডিগ্রি কমপ্লিট করে মার্কেটিংয়ে আসছি। 2000-এ। তো এটা কি সিভিটা আপনি নিজে দিছিলেন নাকি? এটা আসলে প্রথমে ওই সময় চাকরিগুলো আসলে রেফারেন্সে হয়। আমার এক পরিচিত লোক ছিল, তা আমি তো বললাম যে একটা চাকরির দরকার, তো বললো ঠিক আছে অ্যাপ্লাই কর, হয়ে যাবে। এইভাবে মার্কেটিং আসে। বর্তমানে তো আপনি আছেন ওরিয়েন্টাল ওয়েল কোম্পানি লিমিটেডের মার্কেটিং ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে। জি। সো এটাতে আসার যাত্রাটা কিভাবে হইলো? ওইখান থেকে মেডিসিন কোম্পানি থেকে তো পুরোটা ইউ টার্ন হয়ে গেল। আমি শুধু মেডিসিন না, মেডিসিন যখন আপনি একটা এসআর লেভেলে কাজ করবেন, এসআর লেভেলে কাজ করতে হলে তো একবার এসআর থেকে অফিসার হওয়া যায় না, এটা তো সবাই জানে। তো 2-4টা কোম্পানিতে কাজ করার পরে কিন্তু অফিসার লেভেলে আসা যায়। আমি ওষুধ কোম্পানিতে ছিলাম, কসমেটিকে ছিলাম, ব্রাশ কলমে ছিলাম, তারপরে আপনার সফট ড্রিঙ্কসে এই মালিকের আন্ডারে অনেক দিন ছিলাম। ভার্জিন কোম্পানি, ভার্জিন সফট ড্রিঙ্কসে প্রায় 8-9 বছর ছিলাম। জি, সিলেট জোন না, চিটাং ডিভিশন। চিটাং ডিভিশনের কক্সবাজারে আমি ছিলাম অনেক দিন। চিটাংয়ে 8 বছর ছিলাম। 8 বছর। সিলেটে কিভাবে আসা হলো? সিলেটে আমি পরপর 9, 10, 11 3 বছর কক্সবাজারে বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়ে এবং 300% সেলস ভার্জিনে। হয়তো অনেকে হয়তো ভার্জিনের নাম শুনে নেই, কিন্তু একটা সময় ছিল ভার্জিন অনেক জনপ্রিয় একটা ড্রিঙ্কস। 300% সেলস করা যে কোনো একটা মার্কেটে অনেক ব্যাপার। তবে আমার যে বস ছিল, ওনার চিটাংয়ের ম্যানেজার ওই সময় মোশারফ সাহেব, উনি একটা কথা আমার খুবই ভালো লাগে। উনি বলছিল যে জুয়েল, তোর মার্কেটটা দিলাম, তোর যা মন চাই তাই কর, নষ্ট হলে আমি ঠিক করতে পারবো হিসাবে আমি তোর বস। এটা অনেক বড় একটা ব্যাপার। এটা কনফিডেন্ট বিল করে। উনি আমাকে ছেড়ে দিছে হিসাবে হয়তো আমি করতে পারছি। এবং ওই সময় আমার জানা মতে ভার্জিন কোম্পানিতে দীর্ঘ 10 বছরে কারো প্রমোশন হয় নাই। 2000 ফেব্রুয়ারি 1 তারিখে আমি ম্যানেজার হয়ে সিলেটে আসি। 2012 সালের ফেব্রুয়ারি 1 তারিখে সিলেটে আসি ম্যানেজার হয়ে। তখন সিলেটের কি অবস্থা ছিল? সিলেটে তখন আমি আসার পরে আমাদের নায়েরপুলে একটা পার্টি ছিল, বছরে হয়তো 6 মাসে একবার মাল নিত বা নেয় না। আর টুকটাক 2-1টা ছিল, গোয়ালাবাজার একটা ছিল, এইরকম আর কি, তেমন কিছু ছিল না। কিন্তু সিলেটে আমি ভার্জিন জয়েন করার পরে আমাদের তখন আরেকটা প্রোডাক্ট ছিল অ্যাপি ফিশ। এটা খুব আবার থাইল্যান্ডের শার্ক তখন আমরা বাংলাদেশে প্রোডাকশন করতাম। এমনও হয়েছে সিলেটে তখন তো পিজা খুব নাম করা ছিল। আবার স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল। এমনও হয়েছে যে এই অ্যাপি ফিজের জন্য আমার বাসায় অনেক, মানে ওই প্রতিষ্ঠানের অনেক ভালো লোক গেছে যে জুয়েল ভাই আপনার গাড়ি কই বা আপনার মাল কই। এটাই সেলসে মানে অনেক বড় পাওয়া।
জি। যেখানে জিরো ছিল সেখানে এমন হয়েছে যে আমার 1 কোটি টাকা সেলস হয়েছে সিলেট বিভাগে। হ্যাঁ, সিলেট ডিপোতে। আর তখন হলো কোম্পানিগঞ্জে তো যাওয়া যেত না, গেলে আর আসা যাইতো না, কিন্তু ওই কোম্পানিগঞ্জে ওই সময় আমি 2 গাড়ি 3 গাড়ি ভার্জিন পেয়েছি। হ্যাঁ। আবার দিরাই তো ওই সময় লোকজন 12 যাইতো না, আর ওইরকম উন্নত ছিল না, কিচ্ছু ছিল না ওই সময়। ওখানে আমরা ওই ভান্ডারি একটা স্টোর আছে, ভান্ডারি স্টোর, ওনার মালিক হলো হারুন ভাই। উনি খুব বিশ্বাস করে ওই সময় আমাকে ওই সময় এক গাড়ির টাকা 3 লাখ টাকা, ওই সময় 3 লাখ টাকা আগে দিয়ে মাল আনা লোক খুব কম ছিল, ডিফিকাল্ট ছিল এটা। তাও কেমন লাগছিল ওই সময় যখন আপনার একটা মার্কেট, বিধ্বস্ত একটা মার্কেট ছিল, এই মার্কেটটা আসলে মার্কেটিং আপনি যতই চেষ্টা করেন, যদি আপনার বস ভালো না হয় আপনি মার্কেটিং করতে পারবেন না। যত পলিসি জানেন, যত যেটাই করেন, লাভ নেই। আপনার অফিস সাপোর্ট থাকতে হবে, আপনার ইমিডিয়েট বস সাপোর্ট থাকতে হবে। এখন তো আপনারা বর্তমানে তো আর ভার্জিনটা নিয়ে তখন আর কাজ হচ্ছে না আপনাদের? ভার্জিনটা আমরা 2014-তে মনে হয় লাস্ট, আমরা বা 15-তে আমরা ছেড়ে দিই একবারে, মানে পুরা প্রজেক্ট আপনার পেপসির কাছে বিক্রি করে দেওয়া হয় আর কি, ট্রান্সকমের কাছে। যে কারণে ভার্জিনটা পরে পুরো প্রজেক্টটা ছেড়ে দেয় কোম্পানি, যে কোনো একটা কারণে বলতে আমাদের ওই এত চাহিদা ছিল সফট ড্রিঙ্কসের, তো তখন আমাদের এমডি সাহেব একটা মেশিন বসাবে, নতুন করে আর একটা প্রজেক্ট বসাবে। যে তখন তো আমরা হাইস্ট হলে কত 7,000-8,000 কার্টুন হয়তো পার ডে প্রোডাকশন করতে পারতাম। তো তখন এমডি সাহেব চিন্তা করলো যে 30,000 প্রজেক্ট, একটা বড় প্রজেক্ট, তো এটা আমাদের যত সম্ভব কোরিয়া থেকে আমরা মেশিনটা আনছিলাম। তো এখন এখানে যে আমাদের জিএম সাহেব, জি, তো মেশিনটা সেট করার সময় ওরা 30 লাখ টাকা চাইছিল, যে 30 লাখ দিলে আমরা যে সেট আপ করে প্রোডাকশন দিয়ে আসবো। এখন আমাদের জিএম সাহেব বললো, স্যার দরকার নেই, আমাদের আপনি 10 লাখ টাকা দেন, আমি এখানে লোকজন সেট আপ করে দিচ্ছি। তো এই সেট আপ করতে যেয়ে সময় চলে গেছে 3 বছরে আর প্রোডাকশন হয় না, একটা চলে না, আরেকটা চললে একটা চলে না। পরে এমডি সাহেব রাগ করে পুরো পেপসির কাছে ফ্যাক্টরি সহ বিক্রি করে দেয়। বুঝতে পারছি। তারপরে আমাদের তখন ওরিয়েন্টাল অয়েল, মানে 12 সালে যত সম্ভব 11 সালে আমাদের এমডি সাহেব কিনেন। বুঝতে পারছি। হ্যাঁ, একটা সময় তো আপনাদের ভার্জিনটা খুবই জনপ্রিয় ছিল, টিভিতে প্রচুর অ্যাড তখন ছিল। আর আমারও জানা মতে 2013 সালে বা 14 সালের দিকে, 13 সালের দিকে মেবি, তখন আপনাদের যে পরিমাণ টার্গেট ছিল, আপনাদের টার্গেট 1-1.5 মাস আগে আপনারা ফিল আপ করে ফেলছেন। না, আমরা তো মূলত আমাদের কাছে সবসময় 50-60 আপনার গাড়ি মাল মানুষ আগে পেত, মানে ডিডি করা থাকতো, আমরা মাল দিতে পারতাম না। জি, মানে আমি এরকম পাইছি। হ্যাঁ। বা কোনো রাস্তা দিয়ে ওই গাড়ি নিয়ে গেলে লোকজন রাস্তা মানে সামনে দাঁড়ায় যাইতো, যে আমাদেরকে মাল না দিয়ে, আমরা ফ্যাক্টরির সামনে, আমাদেরকে না দিয়ে আপনারা বাইরে কেন পাঠাবেন, এরকমও ছিল। জি, বিশেষ করে আপনাদের ফিজ এপিজিটা, অ্যাপলের যে জুসটা ছিল, ওইটার ওই সময় তো পপুলার আগে হাই লেভেলের একটা জনপ্রিয়তা ছিল, প্যাকেজটাও সুন্দর ছিল। আর হলো ওটা তো ইন্ডিয়ান পার্লে এগুলোর প্রোডাক্ট, আমরা প্রোডাকশন করতাম আমাদের ফ্যাক্টরিতে। জি, খুব ভালো একটা প্রোডাক্ট ছিল। হ্যাঁ, পরবর্তীতে এখন তো নাই। না, এখন আমরা ওই ব্যবসায় নাই, সফট ড্রিঙ্কসের ব্যবসা একবারে ওই শুধু ওই ফ্যাক্টরির সমস্যার কারণে। জি, এখন আপনাদের যে বর্তমানে এই কোম্পানিটা সম্বন্ধে আমাদের একটু বলেন। এখন আমরা ওরিয়েন্টাল অয়েল কোম্পানি লিমিটেড, আসলে মূলত আমরা যখন ছোট ছিলাম, ওষুধ, বাংলাদেশে কোনো ওষুধ কিন্তু একসময় ছিল না। এই তখন আমরা 90-95% ওষুধ আসতো বাইরে থেকে, বা 90% ওষুধ বাইরে থেকে আসতো। তখন আস্তে 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 যখন ফ্যাক্টরি হইলো, এখন বাংলাদেশটা ওষুধ বাইরে যায়, রপ্তানি করে বাংলাদেশ অন্যতম। এবং লুব্রিকেন্টস, ওরিয়েন্টাল অয়েল থেকে শুরু করে 8-10টা কোম্পানি বাংলাদেশে এখন এমন অবস্থান, হয়তো সাধারণ লোক বলতে পারবে না। লুব্রিকেন্টস আসলে বাংলাদেশে বোঝে না। আমি যদি লুব্রিকেন্টস বলি অনেকে বুঝবে না, এখানে যেহেতু অনেকে দেখবে। লুব্রিকেন্টস মানে আসলে মোবিল হিসাবে চিনে লুব্রিকেন্টসকে। লুব্রিকেন্টস আসলে সবাই চিনে না, বা ইঞ্জিন অয়েল সবাই বোঝে না, তো ওই মোবিল হিসেবে বাংলাদেশে চিনে। তো লুব্রিকেন্টস হলো আসলে মোবিলই বলে চলে আর কি। তো এখন বাংলাদেশে যে 10টা কোম্পানি আছে, আমি আশা করতেছি টুমোরো আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট হলে তো আমাদের দেশের জন্য আরো ভালো। এটা এক্সপোর্ট অলরেডি অনেক কোম্পানি কয়েকটা দেশে পাঠাইছে আমার জানা মতে,
হ্যাঁ, যেমন এখানে তো 10টার মতো ভালো কোম্পানি বাংলাদেশে অলরেডি আছে। জি ওরিয়েন্টাল, এর মধ্যে ওরিয়েন্টাল অয়েল একটা। হ্যাঁ, এক্সপোর্ট কয়েকটা কোম্পানি হয়তো করে ফেলছে আমার জানা মতে, জি আপনারও পাইপলাইনে আছেন। যে আমরাও চিন্তা ভাবনা চলতেছে। জি আচ্ছা, আপনার যে কেরিয়ারে, ঠিক আছে, দীর্ঘ 25 বছরের কেরিয়ারে আপনার সবচেয়ে কঠিন দিক কোনটা ছিল বা কঠিন মার্কেট কোনটা ছিল? কঠিন মার্কেট বলতে কিছু নাই। যদি আমি যেমন মার্কেটিংয়ে যখন আসছি 2001 সালে, আমি চিন্তা করছি আমি মার্কেটিংয়েই থাকবো। তো আমি যদি চিন্তা করি যে আমি মার্কেটিংয়েই থাকবো, তাহলে আমার কাজের সিস্টেম হবে একটা। আর দেখুন, আমি মার্কেটিংয়ে আসছি, আমি এখানে খুঁজতেছি ওখানে খুঁজতেছি, ওর হিসাবটা আলাদা হবে, ওর কাছে অনেক কিছু কঠিনই লাগবে। আর আমাদের কাছে মনে হয়েছে যে আমি এই কাজটাই যেহেতু করব, এটা যত সহজ করা যায়, যত রিলেশন ডেভেলপ করা যায়, যত মার্কেট ভালো করা যায়। এবং দেখা গেল 9টা 5টা অনেকে অফিস করে, এখন যে ছেলেপেলেগুলো এরা চিন্তা করে 9টা 5টা বাজে গেছে মানে ওর কাজ শেষ। আসলে সেলসে কাজ শেষ বলে কিছু কিছু নেই। নেই, টাইম দিয়ে আটকানো যায় না। রাত 12টার সময় আমি হয়তো আপনাকে ফোন দিছি, ভাইয়া কেমন আছেন, ও জুয়েল ভাই আপনার 5টা কার্টুন মাল লাগতো আমার। হ্যাঁ, রিমাইন্ডার দেওয়া। জাস্ট রিলেশন এবং যোগাযোগ রাখতে হবে। জি, এটা একটা বড় জিনিস সেলসের ক্ষেত্রে আর কি। যত বেশি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা যায়, অত বেশি সেলস হওয়ার সম্ভাবনাটা কিন্তু ইনক্রিজ হয়। এটা আর সবাইকে যে ডিপার্টমেন্টে আমরা থাকি, চিন্তা করতে হবে যে আমি এখানে থাকবো, তাহলে তা মানে কাজের ভালোবাসাটাই চেঞ্জ হয়ে যাবে। এখন দেখা গেল যে আমি মার্কেটিং আসছি, আমি ওই ব্যাংক নিয়ে চিন্তা করতেছি, তাহলে আমাকে আগে ব্যাংক নিয়ে চিন্তা করতাম। হ্যাঁ, এইরকম আর কি, যে যেখানে থাকে কাজকে ভালোবাসতে হবে। কাজকে ভালোবাসতে যে আমি এখানে আছি, এখানেই ভালো করবো। হ্যাঁ, পুরো প্রায়োরিটি দিয়ে কাজটাকে করতে হবে। এটাই। নোয়াগাঁ থেকে সিলেট মাঝখানে কি আর কোনো জায়গাতে আপনার পোস্টিং ছিল? আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজ করছি, এবং সেলসের যে সর্বস্ব পর্যায়ে সর্ব লেভেল যে সেলস, ন্যাশনাল সেলস ম্যানেজার, এটাও আমি এক জায়গায় 3 বছর দায়িত্ব পালন করছি। কোন জায়গাতে কাজ করে সবচেয়ে বেশি আপনি আরাম পাইছেন বা ভালো লাগছে? আমি সবচেয়ে চিটাং ডিভিশনে কাজ করে বেশি ভালো লাগছে, এবং তাদের মন মানসিকতা ব্যবসায়ী মাইন্ডেড ছিল। ম্যাক্সিমাম লোক ব্যবসায়ী মাইন্ডেড। একটা ব্যবসায়ী মাইন্ডের লোকের সাথে ব্যবসা করাটা আসলে মজা, সহজও হয়। সব থেকে বেশি আপনি কোন জায়গাতে সেল করে ভালো লাগছে আপনার, বা কোন এলাকাতে? মানে চিটাং ডিভিশনে সবচেয়ে ভালো লাগছে আমার। চিটাং ডিভিশনে আসলে সবাই ব্যবসায়ী মাইন্ডেড, এবং আমার যে ব্যবসায়ীগুলো ছিল এদের ইনভেস্টও যে পরিমাণ ছিল, যেমন কন্টিনিউ সবসময় টেকনাবের যেমন আমাদের 14 স্যার ছিল জালাল মাস্টার, উনি আমাদের সবসময় 5 গাড়ি 7 গাড়ি সফট ড্রিঙ্কস কিনে রাখতো। হ্যাঁ, আমরা বানাইতে পারি না, কিন্তু উনি টাকা দিয়ে রাখতো। তারপরে লোহাগড়া একজন ছিল, হ্যাঁ, অনেক বড় পার্টি। হ্যাঁ, তারপরে কক্সবাজারে যেমন আমার তেজারত স্টোরে আমি কাজ করছি নিজে, এরা সবসময় 4 গাড়ি 5 গাড়ি করে মাল পাইতো। এখন তো আমরা ডিউ দিচ্ছি, লুব্রিকেন্সে অনেকে ডিউ দিচ্ছি, কিন্তু ওখানে আগে আমাদেরকে দিয়ে রাখতো, অ্যাডভান্স দিয়ে রাখতো। এবং কক্সবাজারে যে আমি 300%, 3 বছরে 9, 10, 11 ছিলাম, 300% সেলস। আমাদের তো টার্গেটটা মূলত আগে বছরে জানুয়ারিতে একবারে দিয়ে দিত যে এই বছর তোমাকে এত সেলস করতে হবে। তো ওইটা যে 3 বছরই দিয়েছে, 3 বছরই 300% ফিল আপ হয়ে গেছে। এই কারণে আমি তো 12 সালে প্রমোশন নিয়ে সিলেটে চলে আসি। তারা হ্যাঁ, সেলসে মনে করেন খুব কম সেলসম্যান আছে যে 3 ডবল সেলস, এটা হয়তো আমার ভাগ্যে ছিল। এটা একটা জিনিস, তবে সিলেট মার্কেট তো অনেক ডিফিকাল্ট চিটাগাং এর তুলনায়, কারণ মানুষও কম, সব দিক থেকে চিন্তা করতে গেলে। হলো কি, একটা মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, তার পরিস্থিতি মুভমেন্ট বুঝতে হবে। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, আপনার তো নোয়াগাঁর ল্যাঙ্গুয়েজ মানুষের একরকম, সিলেটের ল্যাঙ্গুয়েজ একরকম, চিটাগাংয়ের একরকম, তো এটাকে আপনি কিভাবে অ্যাডজাস্ট করছিলেন? আমি পুরো বাংলাদেশের সব জায়গায় আল্লাহর রহমতে প্রত্যেকটা বিভাগে কাজ করছি। আমি আমার যে ভাষাটা, এই ভাষায় কথা বলি। ক্লায়েন্ট যখন কথা বলতে পারবেন উনি যা বলুক আমি শুনতেছি, আমি বুঝতেছি, যেহেতু আমি থাকতেছি। আর ওনারা বললে তো আমাদের সাথে ওইভাবে স্পিডে বলে না, স্পিডে বললে তো আমি বুঝবো না। আমাদের সাথে যেমন বাইরের লোকের সাথে কথা বলে, চিটাং বলেন আর সিলেট বলেন, মানে ক্লিয়ারলি বলে, কিন্তু ওরা যখন কথা বলবে তখন তো আপনার বোঝার কোনো সুযোগ নেই। এরকম হয়েছে কখনো? হয়েছে তো, আমার সাথে বলে নাই, ওরা বলছে আমি শুনছি।
শুনছেন? কিন্তু আমার সাথে বললে হয়তো একটু আস্তে বলছে, আমি সব বুঝি, সব জায়গার ভাষায় বুঝি, হয়তো আমি বলতে পারি না বা বলার চেষ্টা করি নাই। না, আমার সঙ্গে একবার হয়েছে, আমার দুই ফ্রেন্ড চিটাগাঙ্গের, একজন ফ্রেন্ড আর একজন বড় ভাই, তারা কথা বলতেছে, আমার কাছে মনে হয় আমি দর্শকের ভূমিকা বসে রয়েছি, কিছুই বুঝি নাই। এটা সম্ভব না। ওরা ওরা কথা বলে, যেমন আমরা নওগাঁ, আমরা যে কথা বলি হয়তো অনেকটাই বুঝবেন না। নওগাঁ বা কিংবা উত্তরবঙ্গের ভাষা তো আমি জানি বাংলাদেশে অত্যন্ত শুদ্ধ শুদ্ধ ভাষা। না, শুদ্ধ হলেও যেমন নওগাঁ একটা জেলা, যেমন বর্ডার এলাকা, সাপার পোষা একরকম, ওই আপনার নিয়ামপুরের দিকে একরকম, এবং নওগাঁ যেমন আত্রাই, রানীনগর, এইটা পড়ছে বগুড়া এবং নাটোরের মাঝখানে। মাঝখানে। কিন্তু নওগাঁ থেকে নওগাঁ লাস্ট অনেক দূর। আপনাদের নিজস্ব এলাকার বিজনেস কিরকম বর্তমানে? এখন তো আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেক উন্নত। আমরা যে 90 বা 95 যেটা আমরা ছোটবেলায় দেখছি, ওই নর্থ বেঙ্গল আর বর্তমান নর্থ বেঙ্গল, এটা মিলানো যাবে না। উত্তরবঙ্গে তো একটা জিনিস কি, এরা ম্যাক্সিমাম ব্যবসায়িক মাইন্ড কম, এরা তো সবসময় চিন্তা করে জব মাইন্ড বেশি উত্তরবঙ্গে মেবি। আসলে ওই ছোট থেকে ব্যাপারটা হচ্ছে কি, চাকরির ব্যাপারটা আমাদের এলাকায় অনেক প্রাধান্য দেয় আগে থেকেই। সেটা যেই চাকরি হোক, সেটা সরকারি হোক বেসরকারি হোক, চাকরির ব্যাপারটা একটু গুরুত্ব বেশি দেয়। ব্যবসায়ী চিন্তা ভাবনা খুব কম, রিস্ক মুক্ত মনে করে। রিস্ক মুক্ত না, মানে ব্যবসাটা আমরা ওইভাবে বড় করে হয়তো দেখি নাই, যেমন চিটাগাঙে যেটা দেখে, কুমিল্লায় দেখে। হ্যাঁ, ওরা যে চিন্তা করে ছোটবেলা থেকে আমি ব্যবসা করব, তখন একটা পানের দোকান দেবো, কিন্তু আমি ব্যবসা করব। আর আমাদের নর্থ বেঙ্গলের লোকের চিন্তা যে ওই ছোট থেকে যে চাকরি করব, এই ডিফারেন্স। এই কারণে আসলে আমাদের ওইদিকে ব্যবসায়ীটা খুব কম। বুঝতে পারলাম। তারপরেও আস্তে আস্তে মনে ডেভেলপ হচ্ছে আপনাদের এলাকায় এখন। হ্যাঁ, অনেক দিন তো, এখন তো হবে। জি। সিলেটে যখন আপনি আসছিলেন প্রথম দিকে, ঠিক আছে, প্রথম আপনি কার কাছে আপনার প্রোডাক্টটা সেল করছিলেন ভার্জিনে? সিলেটে ভার্জিন সফট ড্রিঙ্কসে যখন আমি আসি, আমার তো ডিলার ছিল আপনার ইয়েতে, ওই নায়েরপুলে অনেক বড় ব্যবসায়ী ছিল ওই সময়, শোয়েব ভাই। ব্যবসা প্রতিষ্ঠানের নামটা আমার মনে নেই। উনি প্রায় আমার জানা মতে তখন 20 থেকে 25টা ছেলে কাজ করে, এবং তার ভ্যান গাড়ি 8-10টা ছিল, পিক আপ 2-3টা ছিল আমার জানা মতে। তখন সিলেটে সে অনেক বড় ব্যবসায়ী। তো তখন আমার ওইভাবে আমার ব্যবসাটা ওইভাবে পোষায় না দেখে, তখন আমি ওই আরেকজন ছিল আপনার নোয়াখালী একটা লোক, বিদেশি আইটেম বেচতো, বোরান ভাই, ওনাকে আমি পাই। ওনার সাথে ব্যবসা শুরু করার পরে অনেক ডেভেলপ, আস্তে আস্তে সিলেটে অনেক বড় ডেভেলপ হয়ে গেল ওর ব্যবসা। বুঝতে পারলাম। আর চিটাগাং থেকে সিলেট আসার পরে ব্যবসা কি ডিফিকাল্টি আপনি প্রথম ফেস করছিলেন? আমি ডিফিকাল্টস পাই নাই। আমার কথা হলো, আমি যেদিন জয়েন করছি তার 1 সপ্তাহের মধ্যে গোলাপগঞ্জে নতুন পার্টি, আপনার এখনো অনেক বড় যোগমায়া স্টোর, অনেক বড় ব্যবসায়ী এখনো, পুরান বাজারের লাস্ট মাথায় আর কি, পুরান বাজারের লাস্ট মাথায়। মানে আমি কথা বলে উনি ডিডি করে, আগে তো টাকা দিতে হয়, আমাকে চিনে না জানে না, উনি ডিডি দিয়ে দিল। তারপরে বিয়ানী বাজারে যে আপনার আলী খাদ্য ভান্ডার একটা আছে, ওনার বড় ভাই, উনি বিদেশ থাকতো দীর্ঘদিন, উনি আমাকে 1 গাড়ির টাকা দিয়ে দিল। আসি 1 সপ্তাহের মধ্যে 2টা পয়েন্ট ওপেন, বড় পয়েন্ট তো। এটা মনে হয় বিশাল ভাগ্যের ব্যাপার। এটা একটা লাখের ব্যাপার। হ্যাঁ, এটা বিশাল ভাগ্যের ব্যাপার। চিনে না জানে না 2টা লোক আমাকে 1 সপ্তাহের মধ্যে ডিডি করে দিল। আপনার তখন কিরকম খুশি লাগছিল? হাই লেভেলের। আসলে আমি তো সেলসে থাকবো, কাজ করব হিসেবে সিলেটে আসা। জি। আমি কিন্তু চিটাং ডিভিশনে সফট ড্রিঙ্কসের দীর্ঘ সময়। তা আমি তো কোম্পানি যখন আমাকে পুরো টিম থেকে সিলেক্ট, একজনেই আমার প্রমোশন হয়েছিল, আমরা কয়েকজনে ইন্টারভিউ দিয়ে শুধু আমারটাই হয়েছিল। তো কোম্পানি তো চিন্তা করে পাঠাইছে, আর আমার বসের যথেষ্ট সাপোর্ট ছিল আমার ব্যাপারে। জি। ভার্জিনের পরবর্তীতে আপনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? ভার্জিনের পর আমি একটা ভার্জিন যখন আপনার কোম্পানি বিক্রি করে দেয়, তখন আমি যে কোনো কারণে বের হয়ে গেছিলাম 3 বছর। 3 বছর বের হওয়ার পরে আমি একটা কোম্পানিতে, এটা অনেক ইতিহাস, এটা বললে আসলে অনেক কিছু বলা হয়ে যাবে। তো ওখানে সেলস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলাম। তখন শুধু এটা সিলেট আঞ্চলিক একটা মার্কেট ছিল, সিলেটের বাইরে মার্কেট তেমন ছিল না। তা আমি আসার পরে প্রায় 22টা ডিপো বাংলাদেশে আমি নিজে হাতে করছি। এটা কোন কোম্পানি? এটা আসলে
নাম নাম না বলাই ভালো, কারণ হলো নাম অনেক কয়টা কথা বলবো তো, কারণ এটা নাম বললে একটু জি, বুঝতে মাইন্ডে পারছি। চলে যায়। তো 22টা ডিপো আমি রেডি করার পরে এখন সেলস এমন একটা জিনিস, এখানে ফ্যাক্টরি প্রোডাকশন এবং মনে হয় ফ্যাক্টরির দারোয়ানও সেলস নিয়ে ভাবে, হ্যাঁ, অন্য কিছু নিয়ে কিন্তু ভাবে না। যেমন অ্যাকাউন্টসের কাজ হলো অ্যাকাউন্টস, পিয়নের কাজ চা দেওয়া, কিন্তু সেলস এমন একটা জিনিস ওই কোম্পানির যা আছে বা ফ্যাক্টরির যা আছে সবাই সেলস নিয়ে ভাবে। আসলে সবার তো সেলস নিয়ে ভাবার দরকার নেই। না, তা কার আমার কাজ যেটা করা আমার দরকার। নোয়াখালীর একটা ডিলার আমার, রোবেল দাদা আপনার চৌমনিতে, উনি আমাকে অনেক সম্মান করতো। তো উনি এক গাড়ি তখন টিফিন কেক নিত। জি, তো এখন এমনি সাহেব একবার ডেকে বললো যে শুধু টিফিন কেক বেচার জন্য আপনাকে নেওয়া হয়েছে। তা আমি বললাম যে স্যার, রানিং হট প্রোডাক্ট দিয়ে একটা নতুন মার্কেটে ঢুকতে হয়, এরপরে আপনি 1টা 2টা 5টা Step 10টা by step. আইটেম আপনি পুশিং করতে পারবেন। জি, স্টেপে স্টেপে করতে হবে। তো এই হলো অবস্থা। তো কারণ হলো এমডি সাহেব হয়তো কেউ বুঝাইছে, হয়তো কারখানার কেউ, কারণ একটা প্রোডাক্ট বানাইতে তো কষ্ট। হ্যাঁ, সবগুলো আইটেম হলে একটা প্রোডাক্ট, একটা গাড়ি বানাইতে হলে দেখা গেলো অনেক সময় রাতে কাজ করতে হয়। হয়তো ফ্যাক্টরি কেউ বুঝাইছে ভুল যে বুঝাইছে, শুধু কেক দিয়ে গাড়ি দিচ্ছেন, আপনার পোষাবে কিনা, বুঝতে পারছি। এইরকম আর কি। এইটা একটা বিজনেস, একটা বড় জিনিস। যদি কেউ ভুল বোঝায় বিজনেসে, বা বিজনেসটা বোঝাটা অনেক ডিফিকাল্ট, সবাই কিন্তু আসলে বিজনেসটা বুঝতে পারে না। তারপরে ওই 2% যেটা ড্যামেজ, কারণ আপনার ইয়েতে মানে বেকারি আইটেম বলেন বা বিস্কিট আইটেম বলেন, ড্যামেজটা বেশি হয়, কারণ এটা লড়াচড়া করলে ভেঙে যায়, সমস্যা হয়। 2% কম থাকে। ন্যাশনালি 2% ড্যামেজ আমাকে দিয়ে দিন, যে 2% জুয়েল সাহেব 2% উপর কাজ করেন। তো দেখা গেল সিলেটে হয়তো 0.51% হয়, অ্যান্ড বরিশালে যে হয় 3%। তা আমি যখন এমডি সাহেবের কাছে 3% গেলাম, তো বললে যে জুয়েল সাহেব, আমি তো 2%-এর উপরে দিব না। আরেক জায়গায় 0.5 হয়েছে, ওখানে কিন্তু 1.5% আছে। তাই আমি বললাম, স্যার আমাকে এভারেজ 2% দেন, আমি মেকআপ করতেছি। তখন উনি বললো যে জুয়েল সাহেব, মার্কেটিং কে শিখাইছে আপনাকে? তা তখন আমি অনেক চিন্তা করে দেখলাম যে এখানে মার্কেটিং করা যাবে। ডিফিকাল্ট। তখন আমি এখান থেকে বের হয়ে এসে, আমার আগের ছাড় ছিল যে ভার্জিন সফট ড্রিঙ্কসের সিও, তো ওনাকে ফোন দিলাম যে স্যার কী অবস্থা। তো উনি আমাকে আগে থেকে তুই করে বলে এখনও, তো তুই ঢাকায় চলি। ঢাকায় যে কথা বললাম, বললো ঠিক আছে সামনের মাস থেকে তুই সিলেটে জয়েন কর। এইভাবে লুব্রিকেন্সে আসা। বুঝতে পারছি। আর তখন আমি লুব্রিকেন্সের বুঝতাম না, মানে Typical মনোগ্রেড কি আর মাল্টিগ্রেড কি এটাও বুঝতাম না, কিন্তু উনি আমাকে চাকরি দিয়ে দিছে। যে উনি হয়তো চিন্তা ছিল যে না জুয়েল পারবে, কনফিডেন্টের কারণে দিয়েছে, কিন্তু আপনার জন্য তো ডিফিকাল্ট, দুটো সেটাই। অন্য জগৎ চলে এবং আসছে। তখন হয়তো সিলেটে অনেক দোকানদার আমাকে বসতেও দেয় নাই। জুয়েল ভাই আসেন, ঘোরেন, 6 মাস আসেন না, 3 মাস আসেন না, দেখবো আমরা। বসতেও দেয় না, যে আপনি সিনিয়র মানুষ, লুব্রিকেন্সে আসছেন, আপনি পারবেন, এখনো যান, সময় আছে, লুব্রিকেন্স অনেক কঠিন। তো আল্লাহর রহমতে এখন বাংলাদেশি যে কয়টা কোম্পানি আছে, সিলেটে ওরিয়েন্টাল অয়েল এবং মনে হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই সাইড দিয়ে আমি অনেক ভালো পজিশনে আছি, এটা আরো 10 জন বলবে। ওরিয়েন্টাল অয়েল এখন চিনে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস আরো পরিস্থিতি বাড়বে, আশা করতেছি। জি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার তো দীর্ঘ একটা বড় একটা কেরিয়ার সেলসের উপরে চলে গেছে, ঠিক আছে? আপনার নতুন যারা উদ্যোক্তা বা নতুন যারা সেলস নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আপনার কোন ধরনের পরামর্শ আছে? নতুন যারা উদ্যোক্তা, তাদেরকে তো আমি বলবো যে উদ্যোক্তার দরকার আছে বাংলাদেশে, কিন্তু অনেকে আছে কি, যেমন আমরা কিছু লোক আছি, যেমন আপনার অনেক টাকা আছে, দেখলে 1 কোটি টাকা, সিলেটে এরকম 1 কোটি 2 কোটি টাকা অনেক লোকেরই আছে। তখন আমাকে বললো, জুয়েল সাহেব আমার তো 1 কোটি টাকা আছে, দেখেন কাজে লাগানো যায় কিনা। এখন যে উনি জুয়েল সাহেব বললো, জুয়েল সাহেবের অ্যাবিলিটি আছে কিনা, ওইটা যাচাই করে যদি কেউ ইনভেস্ট করে ভালো করবে। মার্কেট রিসার্চ করতে হবে আগে। হ্যাঁ, মানে উনি যে আপনার 1 লাখ বা 2 লাখ টাকা বা 5 কোটি টাকা ক্যারি করার অ্যাবিলিটি আছে কিনা, বা ওনার মার্কেটে পরিচিতি আছে কিনা, এটা যাচাই করে এটা সেলসম্যান হোক, ম্যানেজার হোক, টিওসও হোক, নিতে হবে। তাহলে নতুন উদ্যোক্তা যারা ভালো করবে, কারণ উনিও নতুন, এটা ম্যানেজারও নতুন, উনি কিছু চিনে না,
পলিসি জানে না, তাহলে তো উনি মার খাবে। এর আগে এই আসলে জন্য knowledge gain করতে হবে। নতুন যদি কোনো উদ্যোক্তা হয়, ম্যানেজার যে কোনো একটা ভালো পুরনো দেখে নিতে হবে, যেন ওই ম্যানেজার দিয়ে মোটামুটি সে প্রথম অবস্থায় দাঁড়াইতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে তো মিশন ক্ষেত্রে উল্টাটা করা হয়। হ্যাঁ, তো এখন মধ্যে চিন্তা করলেন যে আমার ইনভেস্ট কম, আমি 30,000 টাকার ম্যানেজার নিব। তো ম্যানেজার 30,000 টাকার ম্যানেজার আর 50,000 ম্যানেজার তো এক হবে না। না, আপনাকে ম্যানকে খাওয়াইতে হবে। আপনার অফিসার যদি না খেয়ে কাজ করে কতক্ষণ করবে? হ্যাঁ। এই কারণে আপনার অফিসার ঠিক থাকতে হবে। আর একটা জিনিস মনে করেন, আপনার তো দীর্ঘদিন বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো মানুষের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এই ভুলগুলো রিকভারি কিভাবে করতে হয়? ভুলগুলো বলতে আসলে যেমন আমরা আসলে কোম্পানি বললেই কোম্পানি না, এটা আসলে অনেক আগে বলা উচিত ছিল। আসলে কোম্পানি বললেই কোম্পানি না, আর মানুষ বললেই মানুষ না। যেমন এখানে আপনি আছেন, আমি আছি, দুইজনের ধ্যান ধারণা মন মানসিকতা আলাদা। এখন একটা কোম্পানি ইনভেস্ট করছে মনে করেন 20 কোটি টাকা, ও পরের দিন থেকে প্রফিট লাগবে, ব্যাংক ইন্টারেস্ট নিয়ে করছে, তো একটা কোম্পানি মার্কেটে আসে কি ব্যবসা হবে? না, সর্বনিম্ন 1 বছর ওই সেলস টিমকে টিকে রাখার মতো অ্যাবিলিটি থাকতে হবে, তাহলে সে মার্কেট করতে পারবে। কিন্তু কিছু কোম্পানি কি আজকে আসছে কালকে থেকে প্রফিট খোঁজে, তো এটা তো সম্ভব না। না, এটা আরো কোম্পানিটা গ্রোথ হওয়ার থেকে এবং সেলসম্যানদেরকে যে পরিমাণ চাপ দেয়, সেলস হচ্ছে না কেন, কি অবস্থা, স্যালারি দেবো না, এটা কেটে ফেলবো, ওটা কেটে ফেলবো। তাহলে এখন এক সময় দেখা গেল যে আমার পিছে খরচ করতেছে 50,000, উনি 10 লাখ টাকাও মাসে প্রফিট করবে একটা মার্কেট থেকে, তখন কি সে আমাকে দিবে? ডবল দিবে না। এই কারণে টিমটা টিকে রাখতে হবে। নতুনদের জন্য কি আপনার কি কোনো বার্তা আছে? নতুনদের জন্য বার্তা একটাই, সেটা হলো যদি সেলসে আসে বা যে কাজেই যাক, যে পেশায় যাক, ওই পেশাটাকে ভালোবাসতে হবে বা নির্দিষ্ট করতে হবে যে না আমি এই জায়গায় থাকবো, তাহলে সে উন্নতি করতে পারবে। এবং ওই 9টা 5টা অফিস এই চিন্তা করলে আমার ভালো লাগে নাই, আজকে আমি বাড়াবো না, আমার ভালো লাগে না আমি 1টা পর্যন্ত ঘুমাবো, আমি বিকেলে বাড়াবো, আমি 2 ঘন্টা কাজ করব মন দিয়ে, আমি সারাদিন ঘুরলাম, কোনো লাভ নাই। আমাকে যে সময়টা কাজ করব মন দিয়ে কাজ করতে হবে, সময়ের সঠিক ব্যবহার। সময়ের সঠিক, আমার ভালো লাগে না আমি ঘুমাবো, কিন্তু আমি যখন ডিউটিতে যাব আমি ডিউটি করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিজনেস আড্ডায় পার্টিসিপেট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে আমাদের নতুন বিজনেস আড্ডায়।